আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা বিশাল বটগাছ বা একজন পূর্ণবয়স্ক মানুষ এদের শুরুটা হয় কি দিয়ে? ভাবা যায় মাত্র একটা কোষ থেকে? জীবনের এই যে অসাধারণ একটা জার্নি, এর পেছনের আসল রহস্যটা হলো কোষ বিভাজন। চলুন আজ আমরা জীবনের এই মূল নকশাটা একটু খুলে দেখি। তো মূল প্রশ্নটা কিন্তু এটাই, কি করে একটা মাত্র কোষ থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের একটা জটিল শরীর তৈরি হতে পারে। আজকের এই আলোচনায় আমরা ধাপে ধাপে এই রহস্যটাই বোঝার চেষ্টা করব। দেখব কিভাবে কোষগুলো ভাগ হয়ে আমাদের বৃদ্ধি, বিকাশ আর বংশগতির ভিত্তিটা তৈরি করে দেয়। আসলে প্রত্যেকটা বহুকোষী জীবের জীবন শুরু হয় একটা মাত্র কোষ দিয়ে। এই নিষিক্ত কোষটাকে বলে জাইগোট। আর এই একটা কোষই লক্ষ লক্ষ কোটি কোটি বার ভাগ হয়ে একটা সম্পূর্ণ জীবদেহ তৈরি করে। ভাবলেই অবাক লাগে, তাই না? সোজা কথায় জীবন মানেই কোষ, আর কোষের অস্তিত্বটা টিকে থাকে এই বিভাজনের মাধ্যমেই। যেসব জীব এককোষী তাদের জন্য এটাই বংশবৃদ্ধির উপায়। আর আমাদের মতো বহুকোষী জীবদের জন্য আমাদের বেড়ে ওঠার একমাত্র পথই হল এই কোষ বিভাজন। জীবজগতে কোষ বিভাজনের কিন্তু বেশ কয়েকটা স্টাইল আছে। মূলত তিনটে আলাদা পদ্ধতি দেখা যায়। প্রত্যেকটার উদ্দেশ্য আর প্রক্রিয়াও ভিন্ন, যা জীবনের বিভিন্ন প্রয়োজন মেটায়। চলুন এই তিনটে পদ্ধতি কি কি সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথমেই আসি অ্যামাইটোসিসের কথায়। এটা হলো সবচেয়ে সহজ আর সরাসরি বিভাজন। যেমন ধরুন ব্যাকটেরিয়া বা অ্যামিবার মতো এককোষী জীবে এটা দেখা যায়। এখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি লম্বা হয়ে মাঝখান থেকে ভাগ হয়ে যায় আর দুটো নতুন কোষ তৈরি হয়। মানে এখানে তেমন কোনো জটিলতার ব্যাপারই নেই। এরপর হলো মাইটোসিস। আমাদের শরীরে যে বৃদ্ধি হয় বা কোথাও কেটে গেলে যে ঘাস শুকায়, তার পেছনের কারিগর কিন্তু এই মাইটোসিস। এই প্রক্রিয়ায় একটা মাতৃকোষ ভেঙে গিয়ে ঠিক তার মতোই, মানে হুবহু একই রকম দুটো নতুন কোষ তৈরি করে। এদের ক্রোমোজোম সংখ্যা, গুণমান সবকিছু মাতৃকোষের মতোই থাকে। অনেকটা ফটোকপি করার মতো একটা ব্যাপার। আর ৩ নম্বরটা হল মিওসিস। এটা একটা খুবই স্পেশাল বিভাজন, যা শুধু জনন কোষ তৈরির সময়ই ঘটে। এখানে একটা কোষ থেকে ৪টে কোষ তৈরি হয়। কিন্তু মজার ব্যাপার হল প্রত্যেকটা নতুন কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ঠিক অর্ধেক হয়ে যায়। এ কারণে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। আচ্ছা, এই টেবিলটা দেখলে পুরো বিষয়টা একবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, উদ্দেশ্যটাই কিন্তু আসল। অ্যামাইটোসিস হয় এককোষী জীবের বংশবৃদ্ধির জন্য। মাইটোসিস হয় আমাদের দেহকোষে বৃদ্ধি আর মেরামতের জন্য, আর তাতে দুটো হুবহু একই রকম কোষ তৈরি হয়। আর একদম অন্য কারণে মিওসিস হয় জনন মাতৃকোষে, যেখানে ৪টে আলাদা আলাদা কোষ তৈরি হয় আর প্রতিটিতে ক্রোমোজোম সংখ্যা থাকে অর্ধেক। বেশ, চলুন এবার মাইটোসিসের প্রক্রিয়াটার আরেকটু গভীরে যাওয়া যাক। কিভাবে এই নিখুঁত নকল তৈরির কাজটা হয় সেটা আমরা এখন ধাপে ধাপে দেখব। মনে রাখতে হবে, এর মূল কাজই হল একদম পারফেক্ট কপি তৈরি করা। মাইটোসিসকে মূলত দুটো ভাগে দেখা যায়। প্রথমে হয় নিউক্লিয়াসের বিভাজন, তারপর হয় সাইটোপ্লাজমের বিভাজন। তো এই নিউক্লিয়াসের বিভাজনটা বোঝার সুবিধার জন্য বিজ্ঞানীরা একে ৫টা ধাপে ভাগ করেছেন। চলুন দেখি সেই ধাপগুলো কি কি। প্রথম ধাপ প্রোফেজ। এই ধাপে কোষের ভেতরে থাকা জেনেটিক সুতোগুলো মানে ডিএনএ পেঁচিয়ে গিয়ে বেশ মোটা আর স্পষ্ট ক্রোমোজোম তৈরি করে। প্রত্যেকটা ক্রোমোজোমের সাথে তার একটা হুবহু কপিও জুড়ে থাকে, যাকে বলে সিস্টার ক্রোমাটিড। ব্যাপারটা অনেকটা এরকম যেন মূল দলিলের সাথে একটা ফটোকপি জুড়ে দেওয়া হয়েছে। এরপর আসে প্রোমেটাফেজ। এই পর্যায়ে নিউক্লিয়াসের চারপাশের পর্দাটা আস্তে আস্তে মিলিয়ে যায়, আর কোষের দুই প্রান্ত থেকে স্পিন্ডেল তন্তু নামের কিছু সুতোর মতো জিনিস তৈরি হতে থাকে। মানে বিভাজনের জন্য কোষের ভেতরের মঞ্চটা এখন তৈরি হচ্ছে। মেটাফিজ ধাপে যা হয় তা হল সব ক্রোমোজোমগুলো খুব নিয়ম মেনে কোষের ঠিক মাঝ বরাবর মানে বিষুবীয় অঞ্চলে এক লাইনে এসে দাঁড়ায়। আর ওই স্পিন্ডল তন্তুগুলো এসে প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে মানে মাঝখানের অংশে আটকে যায়। মাইক্রোস্কোপের নিচে এই ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। অ্যানাফেজ ধাপটা কিন্তু বেশ নাটকীয়। এখানে যে সিস্টার ক্রোমাটিড দুটো একসাথে জুড়ে ছিল তারা আলাদা হয়ে যায়, আর স্পিন্ডল তন্তুগুলো সংকুচিত হয়ে তাদের কোষের দুই বিপরীত মেরুর দিকে টেনে নিয়ে যেতে থাকে, ঠিক যেন একটা দড়ি টানাটানি খেলা চলছে কোষের ভেতরে। আর একদম শেষে আসে টেলোফেজ। দুই মেরুতে ক্রোমোজোমগুলো পৌঁছে যাওয়ার পর সেগুলোকে ঘিরে আবার নতুন করে নিউক্লিয়ার পর্দা তৈরি হয়। এর ফলে একটা কোষের মধ্যেই দুটো আলাদা আর সম্পূর্ণ নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। তো নিউক্লিয়াসের ভাগাভাগি তো হয়ে গেল,
কিন্তু কাজ তো এখনও শেষ হয়নি। কোষ বিভাজন সম্পূর্ণ হতে হলে পুরো কোষ দেহটাকে তো ভাগ হতে হবে, আর এই প্রক্রিয়াটার নামই হল সাইটোকাইনেসিস। এই ব্যাপারটা উদ্ভিদ আর প্রাণীকোষে একটু অন্যভাবে হয়। উদ্ভিদ কোষে মাঝখানে একটা প্লেটের মতো জিনিস তৈরি হয়, যেটা পরে একটা শক্ত কোষ প্রাচীর বানিয়ে দেয়। আর প্রাণীকোষে কি হয়? কোষের পর্দাটা বাইরের দিক থেকে ভেতরের দিকে খাঁজ হয়ে ঢুকতে থাকে, অনেকটা একটা থলের মুখ দড়ি দিয়ে বাঁধার মতো। আর শেষ পর্যন্ত কোষটা মাঝখান থেকে ভাগ হয়ে দুটো আলাদা কোষে পরিণত হয়। আচ্ছা, মাইটোসিসের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা মিওসিসের দিকে মনোযোগ দিই। এটা হলো সেই বিশেষ বিভাজন যা প্রজাতির পর প্রজাতি ধরে বংশগতির ধারাকে ঠিক রাখে। কিন্তু প্রশ্ন হল, কেন এই বিভাজনটা এত আলাদা আর এত গুরুত্বপূর্ণ? আমরা তো জানি যে মানুষের প্রত্যেকটা দেহকোষে ৪৬টা ক্রোমোজোম থাকে। এটা আমাদের প্রজাতির জন্য একটা নির্দিষ্ট সংখ্যা। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যদি বাবার কোষে ৪৬টা আর মায়ের কোষেও ৪৬টা ক্রোমোজোম থাকে, তাহলে তাদের মিলনের ফলে সন্তানের কোষে তো ৪৬+৪৬ মানে ৯২টা ক্রোমোজোম হওয়ার কথা। কিন্তু তা তো হয় না। তাহলে রহস্যটা কি? আর এখানেই হলো মিওসিসের আসল জাদু। মিওসিস বিভাজনের সময় জননকোষ তৈরির সময় ক্রোমোজোম সংখ্যাটা ঠিক অর্ধেক হয়ে যায়, মানে ৪৬ থেকে কমে ২৩ হয়ে যায়। ফলে যখন দুটো জননকোষ মিলিত হয়, তখন সন্তানের কোষে ক্রোমোজোম সংখ্যা আবার ৪৬-এ ফিরে আসে। আর এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে ক্রোমোজোম সংখ্যাটা ঠিক থাকে। শুধু তাই নয়, মিওসিস জেনেটিক তথ্যের অদলবদল ঘটিয়ে বৈচিত্র্যও তৈরি করে, যা বিবর্তনের জন্য খুবই জরুরি। তো কোষ বিভাজনের এই পুরো ব্যাপারটা সরাসরি বংশগতির সাথে যুক্ত। বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো কিভাবে সন্তানের মধ্যে আসে তার মূলে রয়েছে এই ক্রোমোজোম আর তার ভেতরে থাকা ডিএনএ। বংশগতি মানে হল বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়ার প্রক্রিয়া। এই তথ্যের বাহক বা গাড়িটা হলো ক্রোমোজোম, আর ক্রোমোজোমের ভেতরে থাকা ডিএনএ অণুটা হলো সেই ব্লুপ্রিন্ট যেখানে জীবনের সব নির্দেশনা লেখা আছে। এই ডিএনএর নির্দিষ্ট কিছু অংশ যা কোনো একটা বৈশিষ্ট্যকে, যেমন ধরুন চোখের রং বা চুলের ধরন নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় জিন। তাহলে আমরা দেখলাম যে কোষ বিভাজন আর বংশগতির মূলে রয়েছে ক্রোমোজোম আর ডিএনএর এক অসাধারণ খেলা। কিন্তু শেষ পর্যন্ত একটা প্রশ্ন থেকেই যায়, আমাদের সব বৈশিষ্ট্য কি শুধু এই ডিএনএর কোড দিয়েই নির্ধারিত হয়, নাকি এর বাইরে পরিবেশের কোনো ভূমিকা আছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?